প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো। ইউটিউব চ্যানেল রফিক এন্ড গ্রামার স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের কাছে হাজির হয়েছি পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করার জন্য। নিশ্চয়ই ভাবছো যে পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করার মতো আবার এমন কি হলো। হ্যাঁ, পার্টস অফ স্পিচকে একটু ভিন্নভাবেই তোমাদের কাছে উপস্থাপন করতে যাচ্ছি। যেমন ধরো, একটি বাক্য বলছি, বাট মি নো বার্ডস। যদি প্রশ্ন করি যে এই বাক্যে শেষে যে বার্ডস রয়েছে, বাট মি নো বার্ডস, শেষে যে বার্ডস রয়েছে, এই বার্ডসটি কোন ধরনের পার্টস অফ স্পিচ? তোমরা অনেকেই হয়তো ভাবছো, কেন বাট তো কনজাংশন, আমরা সবাই জানি। হ্যাঁ, তোমরা সবাই জানো বার্ড কনজাংশন, কিন্তু এই বাক্যটিতে বার্ডস হলো নাউন। কি করে কনজাংশন আবার নাউন হয়ে যেতে পারে? এরকম কিছু আলোচনা নিয়েই আমরা আমাদের পার্টস অফ স্পিচটিকে বা পার্টস অফ স্পিচের পর্বটিকে সাজিয়েছি। আজকে আমরা পার্টস অফ স্পিচের সংজ্ঞা থেকে শুরু করে নাউন এর ব্যবহার বিধি নিয়ে, নাউনের অবস্থান নিয়ে, একটি বাক্যে নাউন কোথায় কোথায় বসে এবং কোথায় একটি শব্দ দেখলে আমরা সেটাকে নাউন ধরবো, ইত্যাদি আলোচনা করতে যাচ্ছি। ওকে, যাই হোক, তোমরা সবাই জানো পার্ট শব্দের অর্থ হলো অংশ, পার্টস হলো অংশ সমূহ। সুতরাং পার্টস অফ স্পিচ কথার অর্থ হলো বাক্যের অংশ সমূহ, কারণ স্পিচ শব্দের অর্থ হলো কথা, বাক্য, বক্তব্য, সেন্টেন্স ইত্যাদি। ওকে, আমরা সবাই জানি পার্টস অফ স্পিচ হলো 8 প্রকার, কিন্তু একটা কথা বলে রাখি, পার্টস অফ স্পিচ কিন্তু পূর্বে 9 প্রকার ছিল। তখন ডিটারমিনারকেও পার্টস অফ স্পিচ হিসেবে ধরা হতো। যাই হোক, বর্তমানে ডিটারমিনারকে পার্টস অফ স্পিচ থেকে আলাদা করা হয়েছে, আর বর্তমানে পার্টস অফ স্পিচ হলো 8টি। তোমরা সবাই জানো 8টি পার্টস অফ স্পিচ হলো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি নাউন নিয়ে। তোমরা নিশ্চয়ই জানো যে কোনো কিছুর নামকে নাউন বলে। অন্য কথায়, যার নাম আছে তাই নাউন। আরো এক কথায় বলা যায়, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকেই নাউন বলে। নাউন কিন্তু প্রধানত 2 প্রকার, কনক্রিট নাউন আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যা কিছুর বাস্তব রূপ আছে, বাহ্যিক রূপ আছে, যা দেখা, ধরা, ছোঁয়া, স্পর্শ, অনুভব করা যায়, তাই কনক্রিট নাউন। আর যা কিছুর বাহ্যিক রূপ, বাস্তব কোনো রূপ নেই, অর্থাৎ যাকে দেখা, ধরা, ছোঁয়া, স্পর্শ, অনুভব করা যায় না, তা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তো কনক্রিট নাউন আবার কিন্তু 4 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। প্রপার নাউন যে নাউন দ্বারা কোনো কিছুর বিশেষ নামকে বোঝায়, অর্থাৎ কোনো ব্যক্তি, বস্তু, স্থানের বিশেষ নাম, অর্থাৎ ডাক নামকে বোঝায়। যে নামে আমরা তাকে ডাকি, সেই ডাক নামকে বোঝায়, তাই হলো প্রপার নাউন। যেমন ধরো রহিম একজনের ডাক নাম। একটি এলাকার ডাক নাম হতে পারে ধরো রূপপুর, নারায়ণগঞ্জ, অথবা ধরো একটি কলমের ডাক নাম হতে পারে অলিম্পিক জেল অথবা ম্যাটাডোর ইত্যাদি হচ্ছে ডাক নাম। এগুলোকে আমরা প্রপার নাউন বলে থাকি। মনে রাখবা, প্রপার নাউন লেখার সময় ইংরেজিতে কিন্তু সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়। ওকে, এরপরে হচ্ছে কমন নাউন। যে কোনো কিছু সাধারণ নামটি হলো কমন নাউন। যেমন ধরো আমরা সবাই মানুষ, ম্যান হচ্ছে কমন নাউন। এর মধ্যে আবার কেউ আছে পুরুষ, কেউ স্ত্রী, সুতরাং পুরুষ হচ্ছে কমন নাউন, স্ত্রী হচ্ছে কমন নাউন, ছেলে হচ্ছে কমন নাউন, স্কুল হচ্ছে কমন নাউন, কলেজ হচ্ছে কমন নাউন। আরেক ভাষায় বলতে পারি, যেমন ধরো আমাদের যা কিছু কমন নেওয়ার মতো আছে, অঙ্কে যেমন আমরা সাধারণত কমন নেই, সেরকম যেমন ধরো আমাদের সবার চুল আছে, চুল হচ্ছে কমন নাউন। নাক আছে, এটা কমন নাউন। হাত আছে, কমন নাউন। আমাদের সবার পা আছে, পা হচ্ছে কমন নাউন। এরপরে হলো কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন হলো এমন নাউন যেটা সাধারণত এককভাবে কল্পনা করা যায় না, যেটা সমষ্টিবাচক ভাবে তৈরি হয়ে থাকে। যেমন ধরো ফ্যামিলি, কেউ কিন্তু চাইলে একা একা একটা ফ্যামিলি গঠন করতে পারবে না, গ্রুপ তৈরি করতে পারবে না একা একা, কমিটি তৈরি করতে পারবে না, সোসাইটি তৈরি করতে পারবে না। তো কমিটি, সোসাইটি, ফ্যামিলি, টিম, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। ওকে, তারপরে হলো ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে সাধারণত পরিমাণবাচক নাউন। যে নাউনটাকে গণনা করা যায় না, পরিমাপ করতে হয়, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন।
যেমন ধরো পানি, তেল, হ্যাঁ, আটা, ময়দা, এগুলোকে আমরা কিন্তু গণনাবাচক অর্থে ব্যবহার করি না, ব্যবহার করি পরিমাণবাচক অর্থে, যে কারণে এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন তো আগেই বলেছি, যা দেখা, ধরা, ছোঁয়া, স্পর্শ, অনুভব করা যায় না তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন ধরো সততা, মায়া, মমতা, ভালোবাসা, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সততা বলেছি আমি, কিন্তু সৎ বলিনি, সৎ কিন্তু অ্যাডজেক্টিভ, সততা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, আমরা তোমাদের জন্য এখন এই পর্যায়ে আলোচনা করব নাউনের অবস্থান নিয়ে, অর্থাৎ নাউন কোথায় বসে, একটি বাক্যে কোথায় কোথায় নাউনের অবস্থান। এটি হচ্ছে মূলত আজকের আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আজকের আলোচনার। কারণ তুমি যদি জানো যে একটি নাউন কোথায় বসে, তাহলে কিন্তু তুমি সহজেই একটি বাক্যে নাউনকে চিনতে পারবে। ওকে, যাই হোক, একটি বাক্যে নাউনের অবস্থান হচ্ছে প্রিন্সিপাল ভার্বের পূর্বে সাবজেক্ট হিসাবে। যেমন ধরো রহিম লাইকস মি, রহিম হলো সাবজেক্ট। আবার ট্রান্সিটিভ ভার্বের পরে অবজেক্ট হিসাবেও কিন্তু নাউন বসে। যেমন আই হেইট রহিম, তো হেইট হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। ট্রান্সিটিভ ভার্ব কি এটা জানার জন্য অপেক্ষা করো, আমাদের ট্রান্সিটিভ ভার্ব, ইনট্রান্সিটিভ ভার্বের উপরে ভিডিও আসছে। তো ট্রান্সিটিভ ভার্বের পরে অবজেক্ট হিসাবে কিন্তু নাউন বসতে পারে। আবার লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসতে পারে। কমপ্লিমেন্ট এবং লিঙ্কিং ভার্ব সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। লিঙ্কিং ভার্বের বিস্তার অনেক, হ্যাঁ, তবে সাধারণ ধারণা দিই। লিঙ্কিং ভার্ব হলো এমন ভার্ব যা সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। তো আমাদের প্রচলিত ভার্বগুলোর মধ্যে বিভার্বগুলো সাধারণত লিঙ্কিং ভার্ব হিসাবে কাজ করে যখন এগুলোর পরে কোনো প্রিন্সিপাল ভার্ব থাকে না। অর্থাৎ লিঙ্কিং ভার্বগুলোর বিভার্বগুলোর পরে যদি কোনো প্রিন্সিপাল ভার্ব না থাকে, তবে কিন্তু বিভার্বগুলো লিঙ্কিং ভার্ব হিসাবে কাজ করে। যেমন ধরো আমি যদি বলি যে হি ইজ এ টিচার, তো ইজ হচ্ছে এখানে লিঙ্কিং ভার্ব এবং এ টিচার হচ্ছে কমপ্লিমেন্ট। এটা কিন্তু অবজেক্ট না, এ টিচার কিন্তু অবজেক্ট না, এটি হচ্ছে কমপ্লিমেন্ট। ওকে, এরপরে আমি তোমাদেরকে বলছি কমপ্লিমেন্ট এবং লিঙ্কিং ভার্ব সম্পর্কে আমাদের একটা বিস্তারিত ভিডিও আসছে, তোমরা আমাদের সাথে থাকো, অপেক্ষা করো ভিডিওটির জন্য। এরপরে নাউন বসতে পারে পসেসিভ কেস, অর্থাৎ সিঙ্গেল পসেসিভ কেসের পরে। সিঙ্গেল পসেসিভ কেসগুলো হচ্ছে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, যে কোনো নামের সাথে অ্যাপোস্ট্রফি এস, যেমন রহিমস, করিমস, তারপর হচ্ছে ইটস, দেয়ার, এগুলো হচ্ছে সিঙ্গেল পসেসিভ, এদের পরে নাউন বসে। যেমন মাই ফাদার, মাই ফ্যামিলি, মাই স্কুল, এরকম। তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। যেমন হি ইজ এ গুড বয়, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, বয় হচ্ছে নাউন। ওকে, আর্টিকেলস এর পরে নাউন বসে, যেমন এ বয়, এ গার্ল। তবে আর্টিকেলস এর ক্ষেত্রে যে নাউন বসে, এই কথাটি আরেকটু বিস্তারিত বলি। সাধারণত তিনটি স্ট্রাকচারে নাউন ব্যবহৃত হয় আর্টিকেলস এর সাথে। যেমন আর্টিকেল প্লাস নাউন, আর্টিকেল প্লাস নাউন, অর্থাৎ আর্টিকেলস এর পরে সরাসরি নাউন বসতে পারে, যেমন এ বয়। আবার আর্টিকেলস এর পরে অ্যাডজেক্টিভ, তারপর নাউন বসতে পারে, যেমন এ গুড বয়। আবার আর্টিকেলস এর পরে অ্যাডভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন বসতে পারে, যেমন এ ভেরি গুড বয়। সাধারণত এই তিনটি স্ট্রাকচারের বাইরে আর্টিকেলস এর সাথে নাউনের ব্যবহার পরিলক্ষিত হয় না, খুব একটা হয় না। তবে এই তিনটা রুলস এর বাইরে আমি একটা রুলস বলছি যেখানেও আর্টিকেলস এর ব্যবহারের কিছুটা বৈষম্য দেখা যেতে পারে। সেটা হচ্ছে হোয়াট, হাফ, ম্যানি, সাচ, কোয়াইট, রেদার, এক্সট্রিমলি ইত্যাদির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে এই তিনটে স্ট্রাকচার ফলো হয় না। তিনটে স্ট্রাকচার ফলো ছাড়াই অর্থাৎ অ্যাডজেক্টিভ এবং নাউন ব্যবহৃত হতে পারে। ওকে, এটা ছাড়া তোমাদের আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে। যেমন ধরো দ্য সুনার, দ্য বেটার। তো এখানে দা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল। আমরা কিন্তু অনেকেই ভাবি দ্বিতীয় আর্টিকেলস, না, এই দুইটা কিন্তু আর্টিকেলস না। দি যে ইনস্ট্রুমেন্টাল, সকল দি যে আর্টিকেলস না, এই ব্যাপার আমাদের আলোচনা আছে ইনশাল্লাহ, তোমরা আমাদের সাথেই থাকো। তো দা হচ্ছে এখানে ইনস্ট্রুমেন্টাল, এটা আর্টিকেল না। আর্টিকেল হলে অবশ্যই নাউনের ব্যবহার থাকতো এখানে। আর দ্য সুনার বা দ্য বেটার, এটা হচ্ছে এখানে সুনার এবং বেটার হচ্ছে অ্যাডভার্ব। এরপরে কেস ইন অ্যাপোজিশন অথবা কেস ইন অ্যাপোজিটিভ হিসাবেও কিন্তু নাউন ব্যবহৃত হতে পারে। যেমন ধরো মিস্টার রহিম, টিচার অফ বিএল স্কুল, ইজ এ গুড ম্যান, ইজ এন অনেস্ট ম্যান। তো এই যে আমরা এখানে বললাম মিস্টার রহিম, টিচার অফ বিএল স্কুল, এখানে দেখো মিস্টার রহিমের একটা অতিরিক্ত পরিচয় হচ্ছে টিচার অফ বিএল স্কুল। সো এই টিচার অফ বিএল স্কুল এটা হচ্ছে কেস অফ অ্যাপোজিশন, কারণ কেস অফ অ্যাপোজিশন হচ্ছে নাউনের অতিরিক্ত
পরিচয়। বাক্যটা কিন্তু আমরা বলতে পারি মিস্টার রহিম ইজ অ্যান অনেস্ট ম্যান, অথবা মিস্টার রহিম ইজ এ গুড ম্যান, অথবা আমরা বলতে পারি দ্য টিচার অফ বিএল স্কুল ইজ এ গুড ম্যান। সুতরাং একটা আরেকটার থেকে অতিরিক্ত, যেহেতু এখানে মিস্টার রহিমের অতিরিক্ত হচ্ছে দ্য টিচার অফ বিএল স্কুল, সুতরাং আমরা এই অংশটাকে বলছি কেজিন অপোজিশন। কেজিন অপোজিশন হিসাবেও কিন্তু নাউন ব্যবহৃত হতে পারে। তো আমরা তোমাদের কাছে উপস্থাপনা করলাম নাউনের অবস্থান নিয়ে, আলোচনা করেছি নাউন বসতে পারে ভার্বের সাবজেক্ট হিসাবে, ভার্বের অবজেক্ট হিসাবে, তারপরে হচ্ছে বসতে পারে হচ্ছে লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে, তারপরে বলছি পসেসিভ কেস হিসাবে বসতে পারে, তারপরে বলেছি আর্টিকেল অ্যাডজেক্টিভের পরে বসতে পারে, আর্টিকেলসের পরে বসতে পারে, তারপরে বললাম হচ্ছে কেস ইন অ্যাপোজিশন হিসাবে বসতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে নাউন কিন্তু প্রিপোজিশনের পরে প্রিপোজিশনের অবজেক্ট রূপে বসতে পারে। যেমন হি ইজ অ্যাডিক্টেড টু স্মোকিং, এখানে স্মোকিং কিন্তু কি ভার্ব না, অ্যাডজেক্টিভ কিন্তু স্মোকিং কিন্তু এখানে নাউন, কারণ টু হচ্ছে প্রিপোজিশন, তারপরে যে শব্দটা স্মোকিং সেটি হচ্ছে নাউন। তো এইবার আমরা প্রথম যে বাক্যটা বলেছিলাম সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। আমরা বলেছিলাম বার্ড মে নো বার্ডস, এখানে নো হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ নো বলতে বোঝাচ্ছে জিরো, নো বলতে সাধারণত জিরো বোঝায়, তো জিরো তো অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের পরে কি বসবে? ইয়েস, অ্যাডজেক্টিভের পরে বসবে নাউন, যে কারণে বার্ডস হচ্ছে নাউন। ওকে, ঠিক আছে, আমরা চেষ্টা করেছি পার্টস অফ স্পিচ থেকে শুরু করে নাউন সম্পর্কে তোমাদেরকে কিছুটা বিস্তারিত ধারণা দেওয়ার জন্য। আমাদের বিশেষ করে এই যে আজকের পর্বের যে নাউনের অবস্থান, এটা নিয়ে তোমরা একটু ডিটেলস পড়াশোনা করো, একটু স্টাডি করো। আশা করি তোমাদের নাউনের মানে ব্যবহার বিধি তার কোনো প্রবলেম থাকবে না। ভালো থাকো, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।